শেখ হাসিনার মানবতাবিরোধী মামলার রায় ঘোষণার তারিখ ঘিরে সারা দেশে নিরাপত্তা জোরদার, কয়েক জায়গায় যানবাহনে আগুন, ককটেল বিস্ফোরণ। দুর্বল সরকারের সুযোগ নিচ্ছে গুটি কয়েক দল, মন্তব্য তারেক রহমানের। হুমকি ধামকি না দিয়ে ভোট যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান। 5 দফা দাবি আদায়ে জামায়াত ও সমমনাদের রোববার পর্যন্ত আলটিমেটাম। শত বাধা দিলেও গণভোট হবে বলছেন এনসিপি নেতারা। আজ আবারও হামজা সমিতদের ফুটবল উন্মাদনা। ভারত ম্যাচের প্রস্তুতি নিতে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছে আমি দেবাশিস রঞ্জন সরকার। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াও আর ককটেল বিস্ফোরণ হয়েছে। উদ্ধার হয়েছে বিস্ফোরক ও পেট্রোল বোমা। রাজধানীর ধোলাইপাড়ে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা, তবে এতে কেউ হতাহত হয়নি। ফায়ার সার্ভিসের 2টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, কারওয়ান বাজার মোড় ও শান্তিনগরের টুইন টাওয়ারের সামনে ককটেল বিস্ফোরণ হয়। জিগাতলে 4টি ককটেল সহ একজনকে আটক করা হয়েছে। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে পরিত্যক্ত 6টি পেট্রোল বোমা ও 4টি ককটেল উদ্ধার করা হয়েছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা গেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাত্রী বেশে সিএনজিতে উঠে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে, তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বুধবার রাত 10টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের সিদ্ধিরগঞ্জের জালকুড়ি যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্বৃত্তরা এই ঘটনা ঘটায়। পুলিশ জানায়, চাষাড়া থেকে যাত্রী বেশে 2জন যাত্রী সাইনবোর্ডে যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজি ভাড়া করে। এ সময় সিএনজিটি জালকুড়ি এলাকায় পৌঁছালে তাদের আরেকজন লোক সিএনজিতে উঠবে বলে সিএনজি চালককে থামতে বলে। এ সময় তারা সিএনজিতে আগুন ধরিয়েই পালিয়ে যায়। গাজীপুর সদর উপজেলার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারি এলাকা থেকে 3জনকে পেট্রোল বোমা সহ আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় পুলিশ জানায়, তারা 3জনই কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা। ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান, দপ্তর সম্পাদক আকাশ ও ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেলকে পেট্রোল বোমা ও লোহার পাইপ সহ আটক করে। জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ তৌহিদ আহমেদ বলেন, আটকদের থানা হেফাজতে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রতিহত করতে জেলায় জেলায় মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও ছাত্র জনতা। বুধবার সন্ধ্যায় রাজশাহীতে মশাল মিছিল করে চারঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। স্থানীয় থানা মোড় এলাকা থেকে শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে আওয়ামী লীগ যদি দেশ অস্থিতিশীল করার চেষ্টা করে তবে স্বেচ্ছাসেবক দল তা প্রতিরোধ করবে। শেখ হাসিনার ফাঁসির দাবিতে রংপুরে মিছিল করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আবু সাইদ চত্বর সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে প্রধান ফটকে আয়োজিত সমাবেশে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। বলেন, রাত থেকেই বিশ্ববিদ্যালয় এলাকা পাহারা দেবেন তারা। যেখানে আওয়ামী লীগের সমর্থক পাওয়া যাবে সেখানেই তাদের প্রতিহত করার হুঁশিয়ারিও দেন। জুলাই সনদ বাস্তবায়ন ও শেখ হাসিনার ফাঁসির দাবিতে চট্টগ্রামে লাঠি মিছিল ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করেছে জুলাই ঐক্য চট্টগ্রাম। বুধবার বিকেলে নগরীর বহত্তার হাট থেকে 2 নম্বর গেট এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে ইসলামী আন্দোলন, ইসলামী ছাত্র সমাজ, ছাত্র মজলিস সহ বিভিন্ন ছাত্র ও সামাজিক সংগঠন অংশ নেয়। নাটোরের লালপুরে মশাল মিছিল করে জেলা বিএনপি সদস্যরা। স্থানীয় শ্রী সুন্দরী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে রাজশাহী পাবনা মহাসড়কে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মিছিলটি। বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের জনবিচ্ছিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে দমন করতে লকডাউন নাটক সাজানো হচ্ছে। কোনো নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন বক্তারা। এর আগে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় রাজধানী ঢাকা। ডিএমপি বলছে, এরই মধ্যে অপরাধে জড়িত থাকার অভিযোগে 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কর্মী। বাসে আগুন বা বোমা নিক্ষেপের ঘটনা উদ্বেগ তৈরি করেছে মানুষের মনে।
এর সঙ্গে সামাজিক মাধ্যমে অর্ধসত্য আর মিথ্যার সয়লাবে বিভ্রান্ত হচ্ছেন অনেকে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দিয়েছে বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়ার। তারা বিভিন্ন রকম যে অপতৎপর চালাচ্ছে, এটা আমরা কঠোর হস্তে দমন করার আইনের যেটুকু প্রয়োগিক ক্ষমতা আছে এটা আমরা সর্বোচ্চ প্রয়োগ করব। যারা এই নেপথ্যে আছে সেই নেতাদেরকে উপর নজরদারি রাখতেছি, তাদেরকে গ্রেপ্তার করতেছি। আমরা নগরবাসী আপনারা সবাই মিলে ইনশাল্লাহ এই অপতৎপরতা রোধ করব। নাশকতার চেষ্টা রোধে ট্রাইব্যুনাল এলাকায় সেনা মোতায়েন চেয়ে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট। বুধবার ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় মঙ্গলবার থেকে দেশের সর্বোচ্চ আদালতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছেন কোনোভাবেই আতঙ্কিত নন তারা। শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা তাদের। আইনানুগভাবে বিচার কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখন দেশে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে, তার জন্য আমার বিশ্বাস আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়তার সাথে এ ধরনের পদক্ষেপকে রুখে দেবে। অ্যাটর্নি জেনারেল, আমাদের লার্নেড চিফ প্রসিকিউটর এবং আমি এবং আমাদের আরেকজন প্রসিকিউটর যারা আর্গুমেন্ট করেছি, সকলেই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। দুর্বল অন্তর্বর্তী সরকারকে কোনো হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো রাজনৈতিক দল নানা শর্ত দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়। গণভোটের আড়ালে পতিত পরাজিত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সেই প্রশ্নও রাখেন তিনি। আহ্বান জানান পরিস্থিতি ঘোলাটে না করার। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনায় এসব কথা বলেন তারেক রহমান। সিপাহী জনতার সম্মিলিত বিপ্লব ও সংহতির 50 বছর পূর্তি। 1975 সালের ঐতিহাসিক সেই 7 নভেম্বরকে স্মরণ করে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির এই আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন জামায়াত ইসলামী সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এই একটা সম্পদ তৈরি হয়েছে, অপ্রয়োজনীয় সম্পদ, এটা কোনো প্রয়োজন ছিল না। সভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ বক্তব্য দেন। যে বক্তব্যের পুরোটা জুড়ে ছিল সমসাময়িক রাজনীতি আর জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন ভাবনা। বলেন, কোনো একটি নির্দিষ্ট রাজনৈতিক দল বা গোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা কিংবা রাজনৈতিক দর কষাকষির সুযোগ দিতে হাজারো মানুষ জুলাই অভ্যুত্থানে জীবন উৎসর্গ করেনি। বিভিন্ন শর্ত দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান বাধা সৃষ্টি করতে চাইছে একটি রাজনৈতিক দল। অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কার্যত গণতান্ত্রিকামী জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধেই মনে হয় অবস্থান নিচ্ছে বা নিয়েছে। হুমকি ধামকি না দিয়ে আগামী ফেব্রুয়ারি মাসে জনগণের মুখোমুখি হই আমরা, চলুন। তারেক রহমান জানান, আলু চাষিরা এবার প্রায় 3000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন। দু একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে গণভোট করতে হলেও প্রায় সমপরিমাণ টাকা গচ্চা দিতে হবে। এমন পরিস্থিতিতে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্য কিংবা পেঁয়াজ সংরক্ষণের মতো বিষয়গুলো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দারিদ্র্যের হার 28% এবং আরো 18% মানুষ যে কোনো সময় গরিব হওয়ার ঝুঁকিতে রয়েছেন। 1,20,000 মতন শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। রাষ্ট্রের 1000 টাকা ব্যয় করে কথিত গণভোটের চাইতে নিশ্চয়ই একটি চাকরি কি বেশি জরুরি নয়? তার মতে, জাতীয় নির্বাচন নিয়ে জটিলতা সৃষ্টির অর্থ একদিকে নির্বাচন না করেই রাষ্ট্রযন্ত্রে খবরদারির সুযোগ গ্রহণ করা, অন্যদিকে পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা। পলাতক স্বৈরাচার একইভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সেই দলটির ছাতার নিচে আশ্রয় নিয়েছে কিনা মনে হয় এটি আমাদের সকলের দেখার বা ভাবার সময় এসছে। গণভোটের আড়ালে পতিত পরাজিত পলাতক অপশক্তিকে রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া হচ্ছে কিনা সকলকে এই ব্যাপারে সতর্ক দৃষ্টি রাখার জন্য দেশের গণতান্ত্রিকামী জনগণের প্রতি আহ্বান জানাই। তারেক রহমান কথা বলেন নারীর কর্মঘণ্টা নির্ধারণ নিয়ে জামায়াত ইসলামীর আমিরের বক্তব্য প্রসঙ্গেও। এত অধিক সংখ্যক নারী যদি 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা কাজ করতে বাধ্য হয়, তাহলে তাদের বাকি কর্মঘণ্টার টাকাটা কে দিবে? এটি একটি বিরাট প্রশ্ন। নারীর কর্মঘণ্টা কমানোর কথা বলে চাকরিদাতাদেরকে কি কৌশলে নারীদেরকে চাকরি না দেওয়ার জন্য কি উৎসাহিত করা হচ্ছে না? জনগণের বৃহত্তর স্বার্থে দেশের সবচেয়ে জনসমর্থিত দল হওয়া সত্ত্বেও ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য অটুট রাখার ব্যাপারে বিএনপি সর্বোচ্চ ছাড় দিয়েছে বলেও জানান তারেক রহমান।
বলেন, জুলাই সনদে যা অঙ্গীকার করা হয়েছে এইসব অঙ্গীকার রক্ষা করতে দলটি দৃঢ় প্রতিজ্ঞ। সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে তারা কি একটি রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে, নাকি দেশের গণতান্ত্রিক জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে অগ্রাধিকার বা প্রায়োরিটি তারা দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতির পরিস্থিতি দিনে দিনে নাজুক হয়ে পড়েছে। অর্থনীতি ঘুরে দাঁড়াতে হলে প্রয়োজন জনগণের সমর্থনে গঠিত নির্বাচিত সরকার। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। 16 নভেম্বরের মধ্যে 5 দফা দাবি না মানা হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে জামায়াত সহ আন্দোলনরত 8 দল। সম্মিলিত সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন দলগুলোর নেতারা। জানান, আলোচনার মাধ্যমে দাবি আদায়ে প্রধান উপদেষ্টার সাক্ষাতের জন্য সময় চেয়েছেন তারা। কাল রাজপথে 8 দলের নেতাকর্মীরা অবস্থান করবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আদেশ জারি এবং চলতি মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8 দল। সমাবেশে পরবর্তী কর্মসূচি ঘোষণা না করলেও বুধবার জরুরি বৈঠকে বসে দলগুলো। বৈঠক শেষে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নেতারা। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, নিয়মতান্ত্রিক উপায়ে আলোচনার ভিত্তিতে দাবি আদায়ের লক্ষ্যে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চেয়েছে 8 দল। প্রধান উপদেষ্টার সাক্ষাতের ব্যাপারে এ সময় জামায়াতের নায়েবে আমির মজিবুর রহমান জানান, 16 নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে এদিন সংবাদ সম্মেলন করে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে। 16 নভেম্বর রবিবার আন্দোলনরত 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক সকাল 11টায় অনুষ্ঠিত হবে। এর পূর্বে জনগণের 5 দফা দাবি মেনে নেওয়া না হলে উক্ত সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার থেকে ফ্যাসিবাদী শক্তির নাশকতা প্রতিরোধে 8 দলের নেতাকর্মীরা দেশব্যাপী রাজপথে অবস্থান করবে বলেও জানান মিয়া গোলাম পরওয়ার। 13 তারিখকে কেন্দ্র করে নাশকতার যে চক্রান্ত আপনারা দেখেছেন, আমাদের কর্মসূচিতে 8 দল বলেছে যে সারা দেশের আমাদের এই 8টি দলের প্রত্যেকটি শাখায় স্ব-স্ব দলীয় কর্মী জনগণকে নিয়ে এই নাশকতার বিরুদ্ধে তারা রাজপথে অবস্থান করবে। 8 দল ফেব্রুয়ারিতে নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জানুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই দলগুলোর। নিয়মতান্ত্রিক উপায়ে সমাধানটাকে আমরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। আজ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে মাঠে থাকবে এনসিপি। জনগণের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছেন দলটির নেতারা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনসিপির নেতারা আরও বলেন, শত বাধা দিলেও গণভোট হবে। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার গণবিচ্ছিন্ন হয়ে গেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতকে ঢেলে সাজানোর আহ্বানও জানান তারা। দেশ ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এনসিপি নেতারা। জনগণ যে দাবিটা নিয়ে 5 তারিখে মাঠে নেমেছিল, গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছিল, সরকার সেই একটি দাবিও পূরণ করতে পারে নাই। যখনই আপনার প্রশ্নের পরিবর্তে শুধুমাত্র স্তুতি গাওয়া হবে, জবাবদিহিতার পরিবর্তে স্বেচ্ছাচারিতা অব্যাহত থাকবে, তখন প্রত্যেকটা মানুষ হাসিনা হবে। হাসিনা তো ব্যক্তি না, হাসিনা একটা আইডিয়া। বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড এই ভাষণ সরাসরি সম্প্রচার করবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান। বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াত সহ প্রধান রাজনৈতিক দলগুলোর মুখোমুখি অবস্থানে রয়েছে। একদিকে জামায়াত সহ 8টি রাজনৈতিক দল 5 দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে, অন্যদিকে নির্বাচনের দিনই গণভোট আয়োজন ও জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপি সহ সমমনা দলগুলো। এছাড়া আগামী 13 নভেম্বর আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরেও রাজনৈতিক উত্তাপ বেড়েছে। এমন প্রেক্ষাপটে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকারের সুযোগ করে দেয়ার
উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। বুধবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাধেকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারাধীন পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশ বিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া দুদেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য অসহায়ক ও অনভিপ্রেত। ভারতীয় দূতকে অনুরোধ জানানো হয় যেন তিনি নয়াদিল্লিকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে কথা বলা বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন। বগুড়ায় অভিযানে দেশি মদ, গাঁজা, হেরোইন সহ বিপুল মাদক জব্দ করেছে যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় শহরের চক সুতরাপুর এলাকায় হরিজন পল্লীতে অভিযান চালায় সেনাবাহিনী ও র্যাব। 12 কোম্পানি কমান্ডার জানান, মাদক বিক্রির এলাকাগুলো নজরদারিতে রেখেছিলেন তারা। সেই প্রেক্ষিতেই অভিযান চালানো হয়। জব্দ হয় 178 বোতল মদ, প্রায় 22 লিটার স্থানীয়ভাবে উৎপাদিত বাংলা মদ, 45 কেজি গাঁজা, ইয়াবা সহ 35 গ্রাম হিরোইন। মাদক কারবারিরা গোটা শহর এবং আশেপাশের এলাকায় মাদক কেনাবেচা করত বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত প্রার্থীর সমর্থকেরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় কাফনের কাপড় পরে বিক্ষোভে নামেন তারা। বুধবার বিকেলে জেলার কসবা, আড়াইবাড়ি, দরবার শরীফ থেকে মিছিল বের করে জেলা বিএনপির সদস্য কবির আহমেদ ভূঁইয়ার সমর্থকরা। বিক্ষোভ মিছিলে ছিলেন কসবা উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিপুল নেতাকর্মী। এ সময় তারা ওই আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুশফিকুর রহমানকে বাদ দেওয়ার দাবি জানায়। চূড়ান্ত মনোনয়নে প্রার্থী পুনর্বিবেচনার দাবি জানায় তারা। সেন্ট মার্টিনের মাছ শিকারের সময় 2টি ট্রলার সহ 13 মাঝিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বুধবার বিকেলে টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোট মালিক সমিতির সভাপতি সাজিদ আহমেদ জানান, তার 2টি ট্রলার সাগরে মাছ শিকারে গেলে সেন্ট মার্টিনের দক্ষিণ এলাকা থেকে ট্রলার সহ 13 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে বলেও জানান তিনি। আজ ফিফা প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। হামজা সমিতদের নিয়ে ম্যাচের আগে শেষ অনুশীলনে শঙ্কার নাম মোরসালিন। এই ম্যাচ জিতেই 18 নভেম্বর ভারত ম্যাচের ড্রেস রিহার্সেল সারতে চান অধিনায়ক জামাল ভূঁইয়া। এদিকে নেপালমুখী হামজার মতো ফুটবলারের বিপক্ষে প্রথমবারের খেলা ম্যাচটি জয় দিয়ে স্মরণীয় করে রাখতে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। বাংলাদেশ নেপালের বিপক্ষে সবশেষ যে ম্যাচটা জিতেছিল এই ঢাকার জাতীয় স্টেডিয়ামে, সেটা ছিল ঠিক 5 বছর আগে 13 নভেম্বর। অবাক হলেও সত্য, 5 বছর পর 13 নভেম্বর আবারও মুখোমুখি হচ্ছে নেপালের বিপক্ষে। নিশ্চয়ই এই ম্যাচটা দিয়ে আবারও জয়ের বৃত্তে ফিরবে হামজা তুপুরা। আমরা আন্ডার এস্টিমেট করি না, আমরা জানি নেপাল স্ট্রং টিম আর ডিফিকাল্ট টিম। ম্যাচ ইজ নট 90 মিনিটস, এখন তো ম্যাচ হচ্ছে 95, 98। ম্যাচের আগে 14 দিনের ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নিয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। শেষ সেশনে সমিত সোম যোগ দেয় প্রথমবারের মতো পুরো স্কোয়াডকে একত্রে পেলেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। তবে ইনজুরিতে স্ট্রাইকার শেখ মোরসালিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। প্রীতি ম্যাচ তাই সবাইকেই বাজিয়ে দেখতে পারেন কোচ। Everyone is fit except just we have a slight issue, muscle discomfort on Mursalin, but we will make the final decision tomorrow. বাংলাদেশ নেপাল এ পর্যন্ত 25 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে বাংলাদেশ জয় পেয়েছে 13 বার, পক্ষান্তরে নেপাল জয় পেয়েছে 8 বার। ড্র হয়েছে 4টি ম্যাচ। সবশেষ 5 ম্যাচের একটা ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। সবশেষ জয়টা এই মাঠেই 2020 সালে। নেপাল দল বাংলাদেশে নেমে মাত্র একটা সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে। বাংলাদেশের ঘরোয়া লিগে খেলেন দলটির 8 ফুটবলার। আমাদের বাংলাদেশের পরিবেশে খেলার অভ্যাস আছে। হামজা সেপ্টেম্বরে নেপালে আসেনি, এবার সেই আক্ষেপ ঘোচাতে চাই জয় দিয়েই। ভারত ম্যাচের আগে প্রিটেস্ট এই নেপাল ম্যাচ, তবে চোখ রাঙাচ্ছে শেষ মিনিটে গোল হজম করে ম্যাচ হারার সাম্প্রতিক রেকর্ড। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।